তোমাদের যদি টার্গেট হয়ে থাকে পঞ্চায়েত বা আইসিডিএস এর এক্সাম, তাহলে আজকের এই ক্লাসটি তোমাদের জন্য। কারণ আজকের ক্লাসে আমরা ইংরেজি ভোকাবুলারির একটি গুরুত্বপূর্ণ অংশ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ যেটাকে বলা হয়ে থাকে, সেই টপিকের উপরে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে তার মধ্যে কিছু প্রশ্ন আজকের ক্লাসে আমরা আলোচনা করব, যেগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট থাকবে। এবং তার সাথে যে চারটে অপশান রয়েছে, সেই প্রতিটি যে অপশান রয়েছে সেই অপশানের সঠিক উত্তরগুলো আমরা দেখে নেব এবং এই উত্তরের মানে কি রয়েছে, এবং এইখান থেকেও কিন্তু আমাদের এক কথায় প্রকাশ বা অন্যান্য সিনোনিম বা স্পেলিংও আসতে পারে, সেগুলোও আমরা কিন্তু ফোকাস করব। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। তোমরা যারা নতুন রয়েছে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল সকলে সাবস্ক্রাইব করে রাখবে, এবং যারা ফেসবুকে দেখছো এই পেজটিকে ফলো করে রাখবে। সকলে লাইক এবং শেয়ারটা করে দিও নিজেদের মতো। তো চলো আমরা প্রথম প্রশ্ন থেকে শুরু করি। প্রথম প্রশ্ন, এ কেজ মেড ফর বার্ডস এর মানে কি? এমন একটা খাঁচা যেটা পাখিদের জন্য তৈরি। অথবা এটাও থাকতে পারে তোমাদের পরীক্ষায়, এ প্লেস ফর কিপিং দ্য বার্ডস ইন এ কনফাইন্ড স্পেস এর মানে হচ্ছে এমন একটা ছোট্ট জায়গা যেখানে কনফাইন্ড স্পেস মানে একদম মানে অল্প জায়গা, আবদ্ধ এলাকা, যেখানে পাখিদেরকে রাখা হচ্ছে, সেই জায়গাটিকে আমরা এক কথায় কি বলবো? অপশান আমাদের চারটে রয়েছে, দেখো। অ্যারেনা রয়েছে, অ্যাভিয়ারি রয়েছে, অ্যাপিয়ারি রয়েছে এবং অ্যাকোয়ারিয়াম রয়েছে। তো চারটের মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে বলে মনে হচ্ছে? এমন একটি জায়গা যেখানে পাখিদেরকে রাখা হয়ে থাকে, সেটাকে কিন্তু আমরা কি বলবো? অবশ্যই বলবো সেটা অ্যাভিয়ারি। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অ্যাভিয়ারি, যেখানে পাখিদেরকে রাখা হয়ে থাকে। তাহলে অন্য আরও তিনটে অপশান রয়েছে। আমাদের প্রথম যে অপশানটি রয়েছে অ্যারেনা। অ্যারেনা কথার অর্থ কি হচ্ছে? ARENA। অ্যারেনা কথার অর্থ হচ্ছে এমন একটা খোলা জায়গা যেখানে কোনো কিছু পারফর্ম করা হয়, সেটা স্পোর্টস হতে পারে, সেখানে যুদ্ধক্ষেত্র হতে পারে, সেখানে কোনো কিছু পারফর্ম করা হতে পারে, যে কোনো কিছু। সুতরাং এটাকেই বলা হচ্ছে অ্যারেনা। এছাড়া রয়েছে অ্যাপিয়ারি। অ্যাপিয়ারিটা কি? অ্যাপিয়ারি হচ্ছে মৌমাছি পালনের এমন একটা জায়গা, যেমন আমরা পাখিদেরকে রাখছি সেই জায়গাটাকে বলছি অ্যাভিয়ারি, ঠিক সেই রকম মৌমাছিদের যেখানে রাখা হচ্ছে বা মৌমাছি যেখানে প্রতিপালন করা হয় সেই জায়গাটিকে বলা হয় অ্যাপিয়ারি। এই দুটোর যেন কনফিউশন না হয়ে যায় পরীক্ষায়। অ্যাভিয়ারি মানে পাখিদের রাখার জায়গা, অ্যাপিয়ারি হচ্ছে মৌমাছিদের রাখার জায়গা। এবং অ্যাকোয়ারিয়াম যেটা রয়েছে, অবশ্যই স্পেলিংগুলো তোমরা কিন্তু নজর করবে, কারণ স্পেলিং বা বানান থেকেও তোমাদের প্রশ্ন কিন্তু 2 থেকে 3টে আসবে। সুতরাং অ্যাকোয়ারিয়াম যেখানে হচ্ছে আমাদের মাছকে রাখা হয়ে থাকে, সুতরাং সেটাকে বলবো আমরা অ্যাকোয়ারিয়াম। ঠিক আছে, চারটে অপশান আমরা দেখলাম, পরের প্রশ্নে আমরা আসবো। এইভাবে কিন্তু আমরা প্রতিটি প্রশ্ন দেখব। ঠিক আছে, আজকের টপিকটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। দেখো, হি স্টাডিজ দ্য সাবজেক্ট নোন অ্যাজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ইনসেক্ট, মানে হচ্ছে এমন একটা সাবজেক্ট নিয়ে সে পড়াশোনা করছে বা পড়ছে, সেটা কি? সেটা হচ্ছে সায়েন্টিফিক স্টাডি অফ ইনসেক্ট, অর্থাৎ কীট পতঙ্গ সম্পর্কিত যে বৈজ্ঞানিক অধ্যয়ন, সেটাকে আমরা কি বলবো? আমি পাশে বাংলাটাও তোমাদের জন্য এনেছি যাতে সকলের প্রশ্ন পড়তে সুবিধা হয়। অবশ্যই সেটা তোমাদের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ প্রশ্ন না পড়লে তোমরা উত্তরে আসতেই পারবে না। তো প্রশ্ন কিন্তু তোমাদের প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে শুধুমাত্র ইংরেজিতেই থাকবে, পাশে কোনো রকম বাংলা কিন্তু থাকবে না। ঠিক আছে, যাই হোক, আমাদের এখানে সঠিক উত্তর কোনটা হবে দেখে মনে হচ্ছে তোমাদের? দেখো, কীটপতঙ্গ সম্পর্কিত যে অধ্যয়ন বা যেটা সায়েন্টিফিক স্টাডি অফ ইনসেক্ট, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা ডাইরেক্ট এক কথায় বলে দেবো, সেটা এন্টোমোলজি। অপশান নাম্বার এতে আমরা দেখতে পাচ্ছি এন্টোমোলজি, যেটা হচ্ছে কীটপতঙ্গ সম্পর্কিত যে অধ্যয়ন, সেটাকেই বলবো এন্টোমোলজি। অন্যান্য অপশানে রয়েছে, দেখো, এটাইমোলজি। এটাইমোলজি এটা কি রয়েছে? এই শব্দের মানে কি? এটি হচ্ছে শব্দতত্ত্ব, মানে কোন শব্দ কোথা থেকে তার উৎপত্তি, এই উৎপত্তিগত ব্যাখ্যা যেটাকে বলছে সেটাই হচ্ছে এটাইমোলজি। এবং পরের অপশানে রয়েছে বায়োলজি। বায়োলজি আমরা সকলেই জানি জীববিদ্যা বা জীব সম্পর্কিত যে বিদ্যা নিয়ে আলোচনা করা হয়ে থাকে, সেটাই হচ্ছে জীবনবিজ্ঞান বা বায়োলজি বা জীববিদ্যা, যাই বলো না কেন। এবং নেক্সট রয়েছে আমাদের অ্যালচেমি। অ্যালচেমি মানে হচ্ছে কি? অপরসায়নবিদ্যা। অপরসায়নবিদ্যা বা প্রাচীন যে রসায়ন শাস্ত্র, রসায়নবিদ্যা প্রাচীন কালের, তো সেটাকেই বলা হচ্ছে অ্যালচেমি। ঠিক আছে, পরীক্ষায় অবশ্যই এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। মানে অন্যান্য যে অপশানগুলো রয়েছে আমি তোমাদের উত্তরগুলো বলে দিচ্ছি, বাংলা মানেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে অন্যান্য অপশান থেকেও তোমাদের প্রশ্ন হতে পারে। চলো, পরের আমাদের দেখো প্রশ্ন রয়েছে, টু গো অ্যাওয়ে সাডেনলি অ্যান্ড সিক্রেটলি ইন অর্ডার টু এসকেপ ফ্রম সামহোয়ার, মানে কি? মানে এমন একটা জায়গা থেকে হঠাৎ করে পালানোর জন্য হঠাৎ করে কোনো জায়গায় চলে যাওয়া বা গোপনে কোথাও চলে যাওয়া, সিক্রেটলি ইন অর্ডার টু এসকেপ ফ্রম সামহোয়ার, মানে কোনো একটা জায়গায় চলে যাওয়া সিক্রেটলি, গোপনভাবে। তো
তো আমাদের এখানে কোনটা হবে, এক কথায় আমরা সেটাকে কি বলবো, সেটাকে আমরা এক কথায় বলে দেবো হচ্ছে অ্যাবসকন্ড বা অ্যাবসকন্ডিং, বা যদি কোনো পার্সন থাকে তাকে বলবো অ্যাবসকন্ডিং পার্সন। ঠিক আছে, অ্যাবসকন্ড মানে হচ্ছে ছেড়ে যাওয়া বা চলে যাওয়া। ঠিক আছে, তো অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এবং অন্য অপশানটা যেটা রয়েছে সেখানে কি রয়েছে, এক্সট্রাডাইট। এক্সট্রাডাইট মানে কি হচ্ছে, এটি হচ্ছে আমাদের প্রত্যর্পণ করা। দেখা গেলো কোনো একটা অপরাধী আছে, ঠিক আছে, একটা দেশের অপরাধী রয়েছে, সে অন্য দেশে পালিয়ে গেছে, তাহলে সেই দেশে যে দেশে এখন বর্তমানে সে আছে সেই দেশের সরকার তাকে আবার তার ওই সরকারের হাতে তুলে দিল, অর্থাৎ তার প্যারেন্ট যে দেশ ছিল সেই সরকারের হাতে তুলে দিল, সেটাকে আমরা বলবো প্রত্যর্পণ করা, বা সেটাকে আমরা বলবো এক্সট্রাডাইট। ঠিক আছে, পরের অপশানে রয়েছে ভ্যানিশ। ভ্যানিশ মানে কি, একদম ভ্যানিশ হয়ে গেল, মানে অদৃশ্য হয়ে গেল, ইনভিজিবল, অদৃশ্য হয়ে যাচ্ছে, একদম আচমকিত, মানে একদম আকস্মিকভাবে ভ্যানিশ হয়ে যাচ্ছে। পরবর্তী অপশানে রয়েছে দেখো এক্সকেভেট। এক্সকেভেট যেটি রয়েছে এর মানে কি, এর মানে হচ্ছে কোনো কিছু খনন করা বা মাটি খোঁড়া বা কোনো কিছু খনন কার্য চালানো। ঠিক আছে, তো সেটাকে আমরা বলবো এক্সকেভেট। যেমন চলে না এক্সকেভেশন যেগুলো চলছে, আমরা দেখি না যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে পাওয়া গেছে এক্সকেভেশনের মাধ্যমে, তো সেগুলো মানে খনন কার্যর মাধ্যমে কোনো কিছু আবিষ্কৃত হয়েছে, যেমন ইতিহাসে আমরা দেখি সেই রকম। পরবর্তী প্রশ্ন আছে মেনি পিপল ফর টু পুট অ্যান এন্ড টু। এটা অনেক সময় কিন্তু তোমাদের এটা দিয়ে দেয়, লাইনে আন্ডারলাইনও করা থাকে, পুট অ্যান এন্ড টু স্ল্যাভেরি ডিউরিং দ্য সিভিল ওয়ার। মানে এটা কী বলতে চাইছে, আমি বাংলা মানেটাও তোমাদের এনে দিয়েছি। গৃহযুদ্ধের সময় দাস প্রথার অবসান ঘটাতে অনেক মানুষ লড়াই করেছিল। সুতরাং এই যে আমাদের পুট অ্যান এন্ড টু, এটার অবসান ঘটানোর জন্য এই স্ল্যাভেরি অর্থাৎ যে আমাদের রয়েছে দাসের যে প্রথা, কৃতদাসের যে প্রথা, সেটাকে অবসান ঘটানোর জন্য অনেক মানুষ লড়াই করেছিল। এটাকে আমরা এক কথায় কি বলবো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হিসাবে এটা কোনটা সঠিক উত্তর আমাদের হবে। দেখো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে পুট অ্যান এন্ড টু, অর্থাৎ এটাকে অবসান ঘটানো। অবসান ঘটানো যেটাকে আমরা অন্য যে সিনোনিম যদি এটা আমরা বলতে চাই, অপশান অনুসারে হয়ে যাবে অ্যাবলিশ। এটাকে সম্পূর্ণভাবে অ্যাবলিশ করে দেওয়া, এটাকে রদ করে দেওয়া, এটাকে বন্ধ করে দেওয়া, চিরতরে বাতিল করে দেওয়া। ঠিক আছে, এর মানে হচ্ছে এটাই। সুতরাং এক কথায় প্রকাশে একদম সুইটেবল যে উপযুক্ত ওয়ার্ড সেটা হচ্ছে অ্যাবলিশ। এছাড়া আমাদের অপশান রয়েছে দেখো অ্যাবডাক্ট। অ্যাবডাক্ট মানে কি, অ্যাবডাক্ট মানে হচ্ছে আমাদের জোর করে কাউকে তুলে নিয়ে যাওয়া বা অপহরণ করা। ঠিক আছে, এটাকে আমরা বলবো অ্যাবডাক্ট। অ্যাভয়েড, অ্যাভয়েডটা কী আছে দেখো, অ্যাভয়েড বাই, যেটা আমরা এর সাথে যে প্রিপোজিশনটা ব্যবহার করি, প্রিপোজিশন যেটা রয়েছে ফিক্সড প্রিপোজিশন রয়েছে এর সাথে, অ্যাভয়েডের সাথে বাই, এর মানেটা কি, এর মানে হচ্ছে মেনে চলা। অ্যাভয়েড বাই মানে হচ্ছে মেনে চলা, অ্যাভয়েড বাই দ্য রুলস। ঠিক আছে, তো এটাকে আমরা মেনে চলি, অর্থাৎ এটা আমাদের হচ্ছে অ্যাভয়েড বাই, মেনে চলা। এবং অ্যাবজর্ব, অ্যাবজর্ব মানে কি, কোনো কিছু শোষণ করে নেওয়া, অ্যাবজর্ব করে নেওয়া। ঠিক আছে, অ্যাবজর্ব করা মানে হচ্ছে শোষণ করে নেওয়া। তো চারটে অপশানই আমরা দেখে নিলাম। পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন রয়েছে এ ক্রিয়েচার হুইচ ডিপেন্ডস অন আদার্স। এ ক্রিয়েচার হুইচ ডিপেন্ডস অন আদার্স মানে এমন একটি প্রাণী যা অন্যের ওপর নির্ভরশীল। মানে কি, দেখো এমন একটা প্রাণী যে অন্যের ওপর নির্ভরশীল, এর মানে হচ্ছে পরজীবী। পরজীবী মানে সে নিজে কিছু করতে পারে না, সে অন্যের ওপর নির্ভরশীল আছে। তার মানে অপশানটা, কোন অপশানটা তোমাদের মনে হচ্ছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট নাকি মাইক্রোব? তো অবশ্যই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে প্যারাসাইট। প্যারাসাইট মানে হচ্ছে পরজীবী যে অন্যের ওপর জীবন ধারণ করার জন্য অন্যের ওপর নির্ভরশীল। ঠিক আছে, সেটাই হচ্ছে পরজীবী। আর ব্যাকটেরিয়া, ভাইরাস, মাইক্রোবস এগুলো তো আমাদের অণুজীব যেগুলো রয়েছে বা জীবাণু আমরা বলতে পারি। পরের প্রশ্ন দেখব, স্টাডি অফ সাউন্ড অ্যান্ড সাউন্ড ওয়েভস, অর্থাৎ শব্দ এবং শব্দ তরঙ্গ নিয়ে যে অধ্যয়ন করা হয়ে থাকে সেটাকে আমরা এক কথায় কি বলবো। তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে। ফিজিক্স রয়েছে আমাদের, ডেমোগ্রাফি রয়েছে, অ্যাকস্টিক্স রয়েছে এবং বোটানি রয়েছে। তো আমাদের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, স্টাডি অফ সাউন্ড অ্যান্ড সাউন্ড ওয়েভস, সেটাকে আমরা বলবো অ্যাকাউস্টিক্স। অপশান নাম্বার সি যেটা রয়েছে শব্দ বিজ্ঞান বা শব্দ সংক্রান্ত যে বিজ্ঞান বা স্টাডি, সেটাকেই বলা হবে অ্যাকাউস্টিক্স। এছাড়া ফিজিক্স যেটা রয়েছে সেটা আমরা জানি, পদার্থবিদ্যা হচ্ছে ফিজিক্স। এবং ডেমোগ্রাফি মানে কি, ডেমোগ্রাফি হচ্ছে জনসংখ্যা সম্পর্কিত যে পড়াশোনা, জনসংখ্যা বা জনগণনা সম্পর্কিত যে পড়াশোনা রয়েছে সেটাই হচ্ছে আমাদের ডেমোগ্রাফি। এছাড়া হচ্ছে বোটানি যেটা রয়েছে সেটা হচ্ছে উদ্ভিদবিদ্যা, উদ্ভিদ সংক্রান্ত যে পড়াশোনা সেটাই হচ্ছে বোটানি। পরের প্রশ্ন রয়েছে এ প্লেস অফ বিউরিয়াল মানে মৃতদেহ সমাহিত করার যে স্থান, মৃতদেহকে যেখানে সমাহিত করা হয়, যেখানে আমরা এক কথায় বলতে পারি কবর দেওয়া হয়, সেই স্থানকে আমরা কি বলবো। তো আমাদের অপশানগুলো দেখো রয়েছে কি,
বিল্ডিং রয়েছে, সিমেট্রি রয়েছে, অবজারভেটরি রয়েছে, ল্যাবরেটরি রয়েছে। তো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে কোনটা? সিমেট্রি। কারণ সিমেট্রি সেটাই হচ্ছে কবরস্থান। এর মানে কি? সিমেট্রি মানে হচ্ছে কবরস্থান, যেখানে মৃতদেহকে সমাহিত বা সমাধিস্থ করা হয়ে থাকে, এমন একটা জায়গা। সুতরাং এটা আমাদের সঠিক উত্তর হবে। এবং বিল্ডিং, বিল্ডিং মানে কি? কোনো বড় বড় বিল্ডিং হতে পারে, বিভিন্ন ভবন হতে পারে সেটা। এছাড়া রয়েছে অবজারভেটরি, যেটা হচ্ছে কি? যেটা হচ্ছে মহাকাশ পর্যবেক্ষণ করা হয় এমন একটা স্থান, সেটাই হচ্ছে অবজারভেটরি। এছাড়া ল্যাবরেটরি যেটা রয়েছে সেটা কি? সেটা বিভিন্ন ল্যাব বা বিভিন্ন গবেষণাগার, যেখানে বিভিন্ন ধরনের গবেষণা করা হতে পারে, সেই সব জায়গা। পরের প্রশ্ন, দ্য অ্যাকশন অফ ফর্মালি অ্যাকাউজিং এ পাবলিক অফিসিয়াল অফ এ সিরিয়াস অফেন্স। কি বলা হচ্ছে? কোনো সরকারি কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে গুরুতর অপরাধের দায়ে অভিযুক্ত করার যে কাজ, সেটাকে আমরা কী বলবো? মানে সরকারি একজন কর্মকর্তা রয়েছেন বা অফিসার রয়েছেন, তাকে অফিসিয়ালি একদম অপরাধের, মানে কোনোতর একটা অপরাধ তিনি করেছেন এবং তার জন্য তাকে অভিযুক্ত করা হচ্ছে। তার জন্য তাকে কী করা হচ্ছে? অভিযুক্ত করার জন্য সেই তাকে আমরা বলতে পারি ডাকা হয়েছে। তো সেটাকে আমরা কি বলবো? তো এই ক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে বলবো কি? ইমপিচমেন্ট। তাকে অপসারণ করা হচ্ছে, বা এমন একজন ব্যক্তি যে সরকারি কর্মচারী রয়েছেন, তাকে বিভিন্ন অপরাধের দায়ে অভিযুক্ত করা হয়েছে। তিনি হচ্ছেন অ্যাকিউজড পারসন। যদি অপশানে থাকতো আমাদের অ্যাকিউজিং যেহেতু রয়েছে, এটা অ্যাকিউজড পারসনও কিন্তু দেয়া থাকতে পারতো, সেটাকে আমরা অ্যাকিউজড পারসনও কিন্তু বলতে পারতাম। ঠিক আছে, অপশানে যদি থাকে তাহলে সেটা উত্তর হতো, কিন্তু অপশানে এখানে নেই। তাহলে তার জন্য সুইটেবল আমাদের ওয়ার্ড কোনটা হবে? ইমপিচমেন্ট। মানে তাকে অপসারণ করে দেওয়া হচ্ছে। আমরা ইমপিচমেন্ট কোথায় পড়েছিলাম? রাষ্ট্রপতির ইমপিচমেন্ট পড়েছিলাম। ঠিক সেরকম ইমপিচমেন্ট মানে কি? মানে হচ্ছে তাকে পদচ্যুত করা, সেই পদ থেকে সরিয়ে নেওয়া যাওয়া। এছাড়া অন্য অপশান রয়েছে, দেখো সামান। সামানটা কি? আমরা জানি না যে আদালত থেকে তাকে ডেকে পাঠানো হয়েছে, তাকে সামান করা হয়েছে। তার মানে কি? ডেকে পাঠানো, আদালত দ্বারা ডেকে পাঠানো, অর্থাৎ আদালতের কার্যক্রমের এই ডেকে পাঠানো যে ওয়ার্ড হিসেবে তারা ব্যবহার করে, সেটা হচ্ছে সামান। এছাড়া রয়েছে আমাদের কি? কন্ডেমনেশন যেটা রয়েছে, কন্ডেম মানেই হচ্ছে নিন্দা করা। সুতরাং কন্ডেমনেশন যেটা নাউন ফর্ম রয়েছে, এটার মানেই হচ্ছে আমাদের তীব্র নিন্দা করা। এরপর রয়েছে কি? অ্যালিগেশন। অ্যালিগেশন মানে কি? কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করা, বা অ্যাকিউজড যে পার্সন রয়েছে এখানে, যেমন আমরা দেখতে পাচ্ছি এই ব্যক্তি, তার ওপর কিন্তু অভিযোগ আনা হচ্ছে। সুতরাং তার ওপর কিন্তু অ্যালিগেশন কিন্তু আনা হয়েছে বিভিন্ন ধরনের। তো তিনি কিন্তু অভিযুক্ত। তো চলো আমরা পরবর্তী কোশ্চেনে আসি। পরের প্রশ্ন দেখো, বলা হয়েছে এখানে, এ নাম্বার হুইচ ইজ ইউজ টু ডিভাইড অ্যানাদার নাম্বার। মানে এমন একটা নাম্বার যাকে ইউজ করা হচ্ছে আর একটা নাম্বারকে ভাগ দেওয়ার জন্য। মানেটা কি? অপশান দেখো আমাদের রয়েছে ডিভিজিবল, কোশিয়েন্ট, ডিভাইজার, রিমাইন্ডার। তোমরা জানো তো অঙ্কের ক্ষেত্রে আমরা এগুলো তো জানি, নাম্বার সিস্টেমের মধ্যে পড়েছে। তো এগুলো কী পড়েছিলাম? আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন 10কে আমি ভাগ দিচ্ছি, 11কে ভাগ দিচ্ছি 2 দিয়ে। কতবার যাবে? 5 বারে যাবে। 5 দুগুণে 10 এবং 1 অবশিষ্ট থাকবে। তো এই যে আমি এখানে 2 দিয়ে ভাগ দিচ্ছি, এটা কি? এ নাম্বার হুইচ ইজ ইউজ টু ডিভাইড অ্যানাদার নাম্বার। মানে এমন একটা সংখ্যা যাকে দিয়ে আমি আর একটা সংখ্যাকে ভাগ দিচ্ছি। মানে এখানে 2 দিয়ে আমি অন্য একটা সংখ্যাকে ভাগ দিচ্ছি। তার মানে এই 2টা কি এখানে? এটাই জানতে চেয়েছে প্রশ্নে। উত্তর কোনটা হবে? 2। তার মানে আমাদের কি হবে? 2 হচ্ছে আমাদের ভাজক যেটা হবে। তার মানে কি? এটা হবে ডিভাইজার। অপশান নাম্বার সি কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। এটা হচ্ছে ভাজক, যেটা দিয়ে আমরা ভাগ দিচ্ছি। তাহলে 11টা কি হবে? 11 হচ্ছে যেটাকে আমরা ভাগ দিচ্ছি, মানে ডিভিজিবল। এটা হচ্ছে এ নাম্বার অপশানে রয়েছে না, ডিভিজিবল, এটা হচ্ছে 11। তাহলে এই যে আমাদের বি নাম্বার অপশানে রয়েছে কোশিয়েন্ট। কোশিয়েন্টটা কি? কোশিয়েন্ট হচ্ছে কি? ভাগফল 5। এই যে 5 যেটা এসেছে, এটা হচ্ছে কোশিয়েন্ট, মানে ভাগফল এটা। আর রিমাইন্ডার কি? যেটা শেষে অবশেষ রয়েছে 1 নাম্বার, এটাই হচ্ছে আমাদের রিমাইন্ডার। ক্লিয়ার হলো তাহলে জিনিসটা? তো এগুলো আমরা নাম্বার সিস্টেমে পড়েছি। যদি তোমরা ম্যাথের ক্লাস না দেখে থাকো, অবশ্যই দেখে নেবে। এর পরের দিন থেকে তোমাদের ম্যাথটা যেমন আমাদের চলছিল প্র্যাকটিস সেট হিসেবে, সেইভাবে কিন্তু চলতে থাকবে। ওখানে বেস্ট কোশ্চেন এবং বেস্ট সলিউশন কিন্তু প্রোভাইড করা হয়। চলো পরের প্রশ্ন, গ্রুপ অফ বিজ। মানে এমন একটা গ্রুপ, সেটা হচ্ছে মৌমাছিদের ঝাঁক। এটাকে আমরা কি বলবো? এটা বিশেষত তোমাদের যে কালেকটিভ নাউন রয়েছে না, কালেকটিভ নাউনের যে লিস্ট, সেটা কিন্তু অবশ্যই পড়ে যাবে। এখান থেকে অনেক প্রশ্ন হবে নাউন থেকে। তো এখানে কিন্তু মাছের যে ঝাঁক, সেটাকে আমরা কি বলবো? গ্রুপ অফ বিজ, যেটাকে আমরা একবারে ডাইরেক্ট বলে দেবো সোয়ার্ম। অপশান নাম্বার এ কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এটা হচ্ছে সব থেকে সুইটেবল মৌমাছির ঝাঁকের জন্য। এছাড়া দেখো অপশান নাম্বার আমাদের বিতে কী রয়েছে? গগল রয়েছে। এই গগল মানেটা কি? সেটা হচ্ছে আমাদের হাঁসের যে দল, এটাকে আমরা বলে থাকি গগল। কিন্তু এখানে তোমাদের আরেকটা প্রশ্ন আসে, যেটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল থেকে অনেকবার প্রশ্ন এসেছে। আমি এখানে লিখে দিচ্ছি বানানটা, GOO
GOOSE। এটা কি? গুজ মানে হচ্ছে বলতে পারো হাঁসের দল, এবং এটা সিঙ্গুলার হিসাবে রয়েছে, হাঁস হিসাবে রয়েছে সিঙ্গুলার, কিন্তু এটা যখনই আমরা প্লুরাল করতে যাব সেটা হয়ে যাবে কি GEESE, গিস। এটা হচ্ছে প্লুরাল ফর্ম, গুজের প্লুরাল ফর্ম হচ্ছে গিস। ঠিক আছে, এটা অনেকবার কিন্তু পরীক্ষায় চলে আসে। এই মাঝখানে যে ডবল ও রয়েছে সেটা ডবল ইতে পরিণত হবে। ঠিক আছে, মানে মাঝখানে যে ভাওয়েল রয়েছে সেটাকে পরিবর্তন করতে হবে। এরকম বিভিন্ন নিয়ম রয়েছে আমাদের সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে, নাউনের মধ্যে এগুলো পড়ছে, তোমাদের যখন করানো হবে সেগুলো তোমাদের ওখানে জানিয়ে দেবো। পরবর্তী অপশানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে কি শোল। শোলটা কি? শোলটা হচ্ছে মাছের ঝাঁক। এ শোল অফ ফিশ মানে হচ্ছে মাছের যে ঝাঁক সেটাকে আমরা বলে থাকি শোল। কিন্তু যদি বলা হয় এ শোল অফ ফিশেস, এর মানে কি জানো? এর মানে হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ। তখন ফিশেস যখন আমরা ব্যবহার করব সেটা তো বিভিন্ন প্রজাতির মাছকে ডিনোট করবে। এর পরের অপশানে রয়েছে দেখো প্যাক, PACK। প্যাক মানে কি? মানে হচ্ছে তোমরা বলতে পারো কুকুর বা নেগড়ে জাতীয় যে পশুগুলো রয়েছে তাদের ঝাঁক, সেটা হচ্ছে প্যাক। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আসার আগে তোমাদের জানিয়ে দিই, স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা তোমাদেরকে কিছু ডিসকাউন্ট কিন্তু তোমাদের অফার করেছি। সেটা হচ্ছে আমাদের কাছে ইতিমধ্যে যে সমস্ত PDF অ্যাভেলেবেল আছে, যার মধ্যে রেলওয়ে, গ্রুপ ডি সায়েন্স, GK, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, এছাড়া SSC GD প্রিভিয়াস ইয়ার 2024-25, এবং NTPC যারা পরীক্ষার্থী রয়েছে তোমাদের ভ্যাকেন্সিও আসছে সামনে। তো NTPC 2020-21 থেকে শুরু করে 2026 পর্যন্ত বিগত বছরের সমস্ত GK কোশ্চেনগুলো সাবজেক্ট ওয়াইজ তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তার সাথে কমপ্লিট ইতিহাস, কমপ্লিট ভারতের সংবিধান এবং কমপ্লিট স্ট্যাটিক GK এই সমস্ত PDF অ্যাপের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। তার জন্য তোমরা টেস্ট পাস যে অপশান পাবে পেমেন্টের সময়, সেখানে টিক বক্স দেওয়া থাকবে, সেই টিক বক্সের যে বক্সের মধ্যে টিক চিহ্নটা বন্ধ করে রাখবে, এবং কুপন কোড এখানে ইউজ করার জন্য একটা অপশান পাবে, সেখানে AIR ক্যাপিটাল লেটারে 80 বছরের যে স্বাধীনতা দিবস আমাদের 2026-এ, সেই উপলক্ষে AIR 80 এই কুপন কোডটা ব্যবহার করলে তোমরা 10% ডিসকাউন্ট পাবে যে কোনো PDFের জন্য। সুতরাং তোমরা সকলে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স যে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে সেটাকে ডাউনলোড করে রাখবে, এবং আজকের ক্লাসের যে PDF এবং অন্যান্য আগের যে ক্লাসের PDFগুলো সেগুলো সব কিছু এই অ্যাপের মধ্যে ফ্রি PDF বলে একটা সেকশন পাবে, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এই সমস্ত PDFগুলো কোথায় পাবে? এই অ্যাপের মধ্যেই পেইড PDF সেকশানে পাবে, সেখানে এই সমস্ত PDFগুলো তোমরা পেয়ে যাবে সেখানে। এবং পঞ্চায়েত পরীক্ষার জন্য তোমাদের বলে রাখি, তার জন্য কিন্তু কমপ্লিট একদম স্টাডি ম্যাটেরিয়ালস তোমরা কিন্তু খুব শীঘ্রই পাবে ওই অ্যাপের মধ্যেই। সেটাকে তোমাদের কিন্তু জানিয়ে দেবো আমি। টেলিগ্রামে সকলে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এটা হচ্ছে একদম কমপ্লিট নোটস, মানে কমপ্লিট একদম। ঠিক আছে, পরের প্রশ্নটি দেখো আমাদের রয়েছে, এ পার্সন হু লাভস অর কালেক্টস বুকস, মানে সে পড়তে ভালোবাসে কিনা জানি না, কিন্তু সে বই কালেক্ট করতে খুব ভালোবাসে, তাকে আমরা কি বলবো? এ পার্সন হু লাভস অর কালেক্ট বুকস, অর্থাৎ বইও ভালোবাসে এবং বই কালেক্ট করতেও সে ভালোবাসে, সেই ধরনের আমরা ব্যক্তিকে বলবো কি? বিবলিওফাইল। অপশান নাম্বার বি দেখতে পাচ্ছ, বিবলিওফাইল। অবশ্যই তোমরা স্পেলিংয়ের ওপর ভালো করে কিন্তু নজর দেবে, কারণ স্পেলিং কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। আলাদা করে স্পেলিং পড়ার কোনো মানে হয় না। এই প্রশ্নগুলো যখন ওয়ান ওয়ার্ড পড়বে, ইডিয়াম পড়বে বা সিনোয়েন্টও পড়বে, তখনই কিন্তু স্পেলিং ভালো করে নেবে, যাতে তোমাদের একেবারে সমস্ত জিনিসটাই কমপ্লিট হয়ে যায়। তো চলো আমরা দেখে নিই, এখানে অপশান দেখো রয়েছে আমাদের। অপশান নাম্বার এতে কি আছে? অ্যাংলোফাইল। অ্যাংলোফাইলটা কী রয়েছে না? ইংরেজি ভাষা জ্ঞান যার রয়েছে, বা ইংরেজি ভাষাকে যে খুব ভালোবাসে, সেই ধরনের ব্যক্তিকে আমরা বলবো কি? অ্যাংলোফাইল। এছাড়া পরবর্তী অপশান নাম্বার সিতে রয়েছে কি? পেডিওফাইল। এটাকে আমরা কি বলবো? পেডিওফাইল যেটাকে হচ্ছে সেটা হচ্ছে শিশুদের যারা ভালোবাসে তাদেরকে আমরা বলে থাকবো পেডিওফাইল। এছাড়া অপশান নাম্বার ডিতে রয়েছে আমাদের হেলিওফাইল। অপশান নাম্বার ডি, হেলিওফাইলটা কি রয়েছে? যারা সূর্যালোক বা সূর্যের রোদ বা সূর্যের আলোকে ভালোবাসে, অর্থাৎ সূর্য সম্পর্কিত এই জিনিসগুলোকে যারা ভালোবাসে, মানে হেলিওফাইল, তাদেরকে আমরা বলে থাকবো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমরা দেখব। পরের প্রশ্ন রয়েছে, এ ম্যান হুজ ওয়াইফ ইজ ডেড, অর্থাৎ এমন একজন মানুষ যার ওয়াইফ ইতিমধ্যে মারা গেছে, সেই ধরনের ব্যক্তিকে আমরা কি বলবো? আমরা জানি যে কোনো স্ত্রীর যদি পুরুষ মারা যায়, সেই ধরনের মহিলাকে কিন্তু আমরা বলে থাকি উইডো, অর্থাৎ অপশান নাম্বার ডি আমরা দেখতে পাচ্ছি, সেই ধরনের মহিলাকে আমরা বলি কি? উইডো। কিন্তু এমন একজন বলা হচ্ছে এখানে কি? এ ম্যান, এমন একজন মানুষ যার ওয়াইফ মারা গেছে, তো সেই ধরনের ব্যক্তিকে আমরা কি বলবো? উইডোয়ার। অপশান নাম্বার এ আমাদের এখানে সঠিক উত্তর হবে। সুতরাং অপশান নাম্বার ডিটাও আমরা দেখে নিলাম। এবার অপশান নাম্বার বিতে আছে দেখো ব্যাচেলার। ব্যাচেলারটা কি আছে? এর মানে হচ্ছে অবিবাহিত যে সমস্ত পুরুষ, সেটাকে আমরা এক কথায় বলি ব্যাচেলার। ঠিক আছে, এবং অপশান নাম্বার সিতে আমাদের কি রয়েছে দেখো? অ্যাসেটিক বা নানস। এটা কি? এটা হচ্ছে আমাদের সন্ন্যাসী।
এমন একজন মানুষ তিনি কিন্তু সমস্ত সংসারের মায়া টায়া সব কিছু ত্যাগ করে যিনি নিজের মতো বনে বসবাস করেন, সেই ধরনের ব্যক্তিকে আমরা বলে থাকি মূলত অ্যাসেটিক বা সন্ন্যাসী। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। হি সিম্পলি কন্টিনিউড টু সে সামথিং ইন অর্ডার টু কনভে ইনফরমেশন ইন এ কাম ভয়েস। তথ্য জানানোর উদ্দেশ্যে তিনি শান্ত গলায় কিছু বলতে থাকলেন। তো এমন যে ব্যক্তি তাকে আমরা কি বলবো, অর্থাৎ তথ্য জানানোর উদ্দেশ্যে তিনি শান্ত গলায়, ঠিক আছে, কি বলা হচ্ছে, সামথিং ইন অর্ডার টু কনভে ইনফরমেশন ইন এ কাম ভয়েস। সুতরাং সেই ধরনের আমরা কথাকে কি বলবো, স্পিক। নর্মাল যে মানুষ কথা বলছে সেটাকে আমরা বলবো অপশান নাম্বার সি, স্পিক আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এছাড়া দেখো অপশান নাম্বার এতে রয়েছে কি, ডিকটেট। ডিকটেট মানে কি হচ্ছে, এর মানে হচ্ছে কাউকে হুকুম করা আর কি, এক কথায় বলা যায় এটাকে কাউকে হুকুম করা, সেই ধরনের আমরা ওয়ার্ড বলতে পারবো এখানে ডিকটেট। পরবর্তী রয়েছে স্পেল। স্পেল মানে কি, আমরা জানি স্পেল মানে স্পেলিং, স্পেলিং মানে কি বানান, তো স্পেল মানে হচ্ছে আমাদের বানান, ঠিক আছে, বানান করা। পরবর্তী রয়েছে টিচ। টিচ মানে কি, পড়ানো, এটা তো একদম ইজি আছে। পরের প্রশ্ন, পরের প্রশ্ন রয়েছে এ পোয়েম অফ ল্যামেন্টেশন অফ দ্য ডেথ অফ সামওয়ান লাভড অ্যান্ড অ্যাডমায়ার্ড। তার মানে এটা কি, প্রিয় এবং শ্রদ্ধেয় কারো মৃত্যুতে শোকের কবিতা, অর্থাৎ শোক সূচক যে কবিতার লাইন হতে পারে, শোক সূচক কোনো তোমাদের গীতি হতে পারে, ঠিক আছে, তো সেই ধরনের জিনিসটাকে আমরা কি বলবো এক কথায়, তো ল্যামেন্টেশন অন দ্য ডেথ অফ সামওয়ান লাভড অ্যান্ড অ্যাডমায়ার্ড, সেটাকে এক কথায় কিন্তু আমরা বলবো সেটা হচ্ছে অপশান নাম্বার যেটা আমরা দেখতে পাচ্ছি ELEGY, অর্থাৎ ইলিগি, যেটা রয়েছে অপশান নাম্বার সি, এটা হচ্ছে আমাদের কি শোক সূচক কোনো কবিতা বা শোক সূচক যে গীতি, সেটাকেই আমরা কিন্তু এটাকে বলবো এলিগি। এছাড়া অপশান নাম্বার এতে আমরা দেখতে পাচ্ছি এপিটাফ। এপিটাফটা কী জিনিস, এপিটাফ হচ্ছে যেমন কোনো মানুষকে ওখানে সমাধিস্থ করা হচ্ছে এবং তার উপরে আমরা দেখতে পাই যে একটা শিলালিপিতে কিছু লেখা থাকে, ঠিক আছে, তো সেটাকেই বলা হচ্ছে কি এপিটাফ, মানে হচ্ছে সমাধি পাথরে, মানে সমাধিতে ওই পাথরের ওপর কিছু যে লেখা, মানে সমাধি স্তম্ভ লিপি আমরা এটাকে বলতে পারি। সুতরাং এটা কিন্তু আমাদের এপিটাফ। পরবর্তী আমাদের রয়েছে সলিলোকুই। সলিলোকুই মানে হচ্ছে কি, এমন একজন ব্যক্তি সে নিজে নিজেই কথা বলে, মানে নিজের মনে মনেই সে কথা বলছে, সেটাকে আমরা বলবো কি সলিলোকি। পরবর্তী রয়েছে কি ট্র্যাজেডি। ট্র্যাজেডি মানে হচ্ছে কি খুব একটা গুরুত্বপূর্ণ ঘটনা, অর্থাৎ নেগেটিভ কোনো ঘটনা, সেটাকে আমরা বলবো ট্র্যাজেডি। পরের প্রশ্ন, এ থিং হুইচ হ্যাপেন্স এভরি 2 years, মানে এমন একটা জিনিস যেটা আমরা প্রতি 2 বছর আমরা দেখতে পাই, এমন একটা ঘটনা যেটা প্রতি 2 বছরে একবার ঘটে, সেটাকে আমরা কি বলবো, প্রতি 2 বছরে যেটাকে আমরা দেখতে পাবো সেটাকে আমরা বলবো কি বাইনিয়াল। অপশান নাম্বার ডি বাইনিয়াল। অপশান নাম্বার ডি এর অবশ্যই স্পেলিংটা ভালো করে দেখবে, BIENNIAL, পরীক্ষায় কিন্তু আসে, অনেকবার এসেওছে এটা বিভিন্ন এক্সামে। পরবর্তী অপশান দেখো সেঞ্চুরি। সেঞ্চুরি মানে কি, সেঞ্চুরি মানে হচ্ছে শতাব্দী, যেটা 100 বছরে ঘটছে একবার, সেটাই সেঞ্চুরি। অ্যানুয়াল মানে যেটা প্রতি বছরে ঘটছে, অ্যানুয়াল, ইয়ারলি। এবং বাই মান্থলি। বাই মান্থলি মানে কি, বাই মান্থলি মানে হচ্ছে 2 মাসে একবার, মান্থলি নয়, বাই মান্থলি মানে 2 মাসে একবার হচ্ছে সেটা বাই মান্থলি, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, এ পার্সন হু ইজ নোন ফর হিজ হ্যাট্রেড টুয়ার্ডস দ্য এন্টায়ার ম্যানকাইন্ড। এমন একজন ব্যক্তি যিনি সমগ্র মানবজাতির প্রতি ঘৃণার জন্য পরিচিত, অর্থাৎ সমগ্র মানবজাতিকে তিনি ঘৃণা করেন, ঠিক আছে, এমন একজন পার্সন হু ইজ নোন ফর হিজ হ্যাট্রেড টুয়ার্ডস দ্য এন্টায়ার ম্যানকাইন্ড, সমগ্র মানব জাতির প্রতি একটা ঘৃণার আবহ তৈরি করে ফেলেছে এমন একজন ব্যক্তি, সে তাকে আমরা কি বলবো, তো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি কি এখানে মিজানথ্রোপ। অপশান নাম্বার ডি যেটা আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। যদি বলা হয় এমন একজন ব্যক্তি যিনি সবাইকে ভালোবাসেন, সমস্ত মানব জাতিকে ভালোবাসে, সেটা কি হবে, সেটা কিন্তু আমরা যদি অপশানে থাকে কসমোপলিটান, তাহলে সেটা উত্তর হতে পারে, অথবা ফিলান্থ্রোপিস্ট যদি অপশানে থাকে সেটাও কিন্তু আমাদের উত্তর হতে পারে। আর এই মিজানথ্রোপের অপোজিট ওয়ার্ড বা এর অ্যান্টোনিমি হচ্ছে আমাদের কি, যেটা বললাম ফিলান্থ্রোপিস্ট, ঠিক আছে। এছাড়া অপশান নাম্বার এতে আমাদের কি আছে, মার্সেনারি। মার্সেনারি মানে কি, মার্সেনারি মানে হচ্ছে বলতে পারি টাকার জন্য যারা যে সমস্ত কাজকর্ম করে থাকে, ঠিক আছে। মার্সেনারি মানে হচ্ছে এমন একজন সৈনিক যে টাকার জন্য সে কাজ করছে, মন থেকে নয়, তাকে আমরা বলবো মার্সেনারি, ঠিক আছে। পরবর্তী অপশানে রয়েছে আমাদের কি ফিলোগিনিস্ট। ফিলোগিনিস্ট মানে কি, ফিলোগিনিস্ট মানে হচ্ছে নারীদের সম্মান করে বা নারীদের ভালোবাসে এমন একজন ব্যক্তি, এমন ব্যক্তিত্ব, সেটাকে আমরা বলবো কি ফিলোগিনিস্ট। এবং ইনজলভেন্ট। ইনজলভেন্ট মানে কি,
ইনজলভেন্ট মানে হচ্ছে বলতে পারো এমন একজন ব্যক্তি, সেটা এমন একজন ব্যক্তি হতে পারে, কোনো একটা কোম্পানি হতে পারে, ঠিক আছে, কোনো একটা সংস্থা হতে পারে, যে ঋণ পরিশোধ করতে অক্ষম, ঠিক আছে, যার কাছে আর কোনো টাকাই নেই, সে একদম দেউলিয়া হয়ে গেছে, ঠিক আছে, ব্যাংক্রাফ্ট হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলবো ইনজলভেন্ট, ঠিক আছে। ব্যাংক্রাফ্ট হয়ে যাওয়া বা যে ঋণ পরিশোধ করতে অক্ষম এমন একজন ব্যক্তি বা ব্যক্তিত্ব বা সংস্থা, সেটাকে আমরা বলবো ইনসলভেন্ট। চলো পরের প্রশ্ন। এ লাভার অফ বুকস, বই প্রেমী, তাকে আমরা কি বলবো বলো? ইতিমধ্যে কিন্তু এটা আমরা করে ফেলেছি, তাহলে উত্তরটা সকলে পারবে, অ্যান্সারটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, আমি আর বলবো না। পরের প্রশ্নে যাই, 17 নম্বর প্রশ্নের উত্তর সকলে উত্তরটা দেবে, ঠিক আছে। লাভার অফ বুকস বা হু কালেক্টস বুকস। কিলিং অফ ওয়ান্স ওন ফাদার, যে তার নিজের পিতাকেই হত্যা করছে এমন একজন ব্যক্তি, তাকে আমরা কি বলবো? দেখো তোমাদের বলে রাখি, আমি কিন্তু তোমাদেরকে যে স্টাডি ম্যাটেরিয়ালসটা দিচ্ছি পঞ্চায়েতের জন্য, সেখানে কোন কোন বিষয় থাকছে আর একবার তোমাদের বলে দিই। সেখানে জিকে সেকশন থাকছে, জিকের মধ্যে যা কিছু পড়ে সব দেওয়া হবে। তাছাড়া সেখানে বাংলা থেকে যে সমস্ত আমাদের গ্রামার বা ভোকাবুলারি যে পার্টগুলো রয়েছে সব কিছু দেওয়া হবে বেঙ্গলি থেকে। সেম ইংরেজি থেকেও কিন্তু এই সমস্ত কিছু দেওয়া হবে। যেহেতু আমি আজকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়াচ্ছি, তাই ওয়ান ওয়ার্ড থেকে কিন্তু এত শব্দ তোমাদের আমি দিয়ে রেখেছি, সেটা কিলিং হতে পারে, ফোবিয়া হতে পারে, ম্যানিয়া হতে পারে, যে কোনো কিছু এই সম্পর্কিত যা যা হতে পারে আমি সব কিছু কিন্তু আলাদা আলাদা সিকোয়েন্স করে তোমাদের কিন্তু দিয়ে দিচ্ছি, যেটা পড়তে কিন্তু হেভি লাগবে তোমাদের পড়তে, এবং মনে রাখার ক্ষেত্রেও সেটা কিন্তু অত্যন্ত উপযোগী হবে। তোমাদের বলে রাখি, প্রতিটি ইংরেজি সেন্টেন্সের পাশে আমি বাংলাটাও দিয়ে দিয়েছি, যাতে সকলে এটা পড়তে পারে, কারো কোনো সমস্যায় যাতে না হয়। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিক। এবং তোমাদের বলে রাখি, এই যে স্টাডি মেটেরিয়ালস তোমাদের যা দেওয়া হচ্ছে, শুধু এখানে এই জিকে বেঙ্গলি ইংলিশ নয়, তার সাথে ম্যাথও আছে, ঠিক আছে। ম্যাথের খুব সলিউশনও দেওয়া হবে, সেটা রেডি করা হচ্ছে ম্যাথের প্র্যাকটিস সেটগুলোকে। প্র্যাকটিস সেট মানে এটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ যাবে, ঠিক আছে, ম্যাথের। তো এইগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে, তোমাদেরকে আমি জানিয়ে দেবো টেলিগ্রামে, সকলে যুক্ত থাকবে এবং অ্যাপটা সকলে ডাউনলোড করে রাখবে, ঠিক আছে। যখন দেবো ওখানে একদম আমি এটুকু বলতে পারি বেস্ট এখনও পর্যন্ত। চলো পরবর্তী আমাদের প্রশ্ন যেটা আমরা দেখব, তাহলে কিলিং অফ ওয়ান্স ফাদার, তাহলে এটা আমরা কী পাবো? কিলিং অফ ওয়ান্স ফাদার যেটা হয়ে যাবে আমাদের ফ্যাট্রিসাইড। ফ্যাট্রিসাইড যেটা আমাদের রয়েছে এখানে আমাদের অপশানে রয়েছে, দেখো প্যাট্রিসাইড যেটা রয়েছে অপশান নাম্বার সি সঠিক উত্তর হয়ে যাবে, অপশান নাম্বার সি। এছাড়া আমাদের অপশান দেখো, অপশান নাম্বার যে বিতে রয়েছে সুইসাইড, সেটা আমরা জানি যে নিজেকে হত্যা বা আত্মহত্যা যেটাকে আমরা বলবো, সেটাই হচ্ছে আমাদের সুইসাইড রয়েছে। এছাড়া আমাদের এখানে কি রয়েছে দেখো, অপশান নাম্বার এতেও রয়েছে কি ফিলিসাইড। ফিলিসাইডটা কী রয়েছে? নিজের সন্তানকে হত্যা, সেটা হচ্ছে ফিলিসাইড, ঠিক আছে। এবং লাস্টে রয়েছে আমাদের ম্যাট্রিসাইড, সেটা হচ্ছে মাতৃহত্যা। তো এই চারটেই রয়েছে, শুধু চারটে না, কিলিং থেকে অনেক কিছু আছে, সেগুলো আমরা দিয়ে রেখেছি। চলো পরের প্রশ্ন আমাদের রয়েছে আনপ্লেজেন্ট। আনপ্লেজেন্ট মানে একদম অপ্রীতিকর বা বিরক্তিকর এমন একটা ঘটনা বা যে কোনো কিছু হতে পারে। তো সেই ধরনের আমরা জিনিসটাকে কী বলবো? কী বলবো এক কথায় বলো তোমরা, কোনটা মনে হচ্ছে তোমাদের? ন্যাস্টি, একদম জঘন্য। ন্যাস্টি, জঘন্য, একদম অপ্রীতিকর বিরক্তকর ঘটনা, ঠিক আছে, সেটাকে আমরা বলবো কি এক কথায় ন্যাস্টি। অর্থাৎ তোমরা বলতে পারো আনপ্লেজেন্টেরই সিনোনিম হচ্ছে ন্যাস্টি, ঠিক আছে। এবং ন্যাটাল, ন্যাটালটা কী রয়েছে? ন্যাটাল মানে কি? মানে আমরা বলতে পারি এটা জন্ম সংক্রান্ত কোনো কিছু, যে কোনো কিছু, সেটাই হচ্ছে ন্যাটাল। নেগলিজিবল মানে, নেগলিজিবল মানে হচ্ছে নেগলেক্ট করা, মানে কি? মানে হচ্ছে তোমাদের বাদ দেওয়া, অবহেলা করা। নেগলিজিবল মানে নেগলেক্ট করা, আর নেগলিজিবল মানে হচ্ছে এমন কিছু যেটাকে নেগলেক্ট করা যায় আর কি, ঠিক আছে, সেটাই হচ্ছে নেগলিজিবল। এরপরে রয়েছে কি নেবুলাস। নেবুলাস মানে কি? অস্পষ্ট, ওপ্যাক, ঠিক আছে, যেটা স্পষ্ট নয়। পরের প্রশ্ন, রাইমন্ড হ্যাজ অপটেড দ্য স্টাডি অফ রিলিজিয়ন অ্যাজ হিজ মেজর সাবজেক্ট ইন গ্র্যাজুয়েশন। অর্থাৎ রেমন্ড স্নাতক স্তরে তার প্রধান বিষয় হিসেবে ধর্মতত্ত্ব অধ্যয়নকে বেছে নিয়েছে। অর্থাৎ দ্য স্টাডি অফ রিলিজিয়ন, এটাকে আমরা কি বলবো? একদম এক কথা হয়ে যাবে থিওলজি। কি? থিওলজি। অপশান নাম্বার এতে আমাদের রয়েছে দ্য স্টাডি অফ রিলিজিয়ন, যেটাকে আমরা বলবো থিওলজি, অপশান নাম্বার এ। এছাড়া আমাদের রয়েছে দেখো অপশান নাম্বার বিতে সাইকোলজি। সাইকোলজি বানানটা সকলে আবারও দেখো পরীক্ষায় ধরতে পারো, এটা চলে এসেছে PSYCHOLOGY, সাইকোলজি আমরা উচ্চারণ করছি সাই, কিন্তু এখানে আছে PSY। এটাই হচ্ছে এই ধরনের ওয়ার্ডটা জিজ্ঞাসা করার জন্য, মানে ছেলেপেলেদের কনফিউশন করে দেওয়ার জন্য এমন একটা ওয়ার্ড, ঠিক আছে, সাইকোলজি, যেটা হচ্ছে মনোবিজ্ঞান। পরবর্তী আমাদের কী রয়েছে? ফিলোলজি, যেটা রয়েছে ভাষাতত্ত্ব, এটা ঠিক আছে, ফিলোলজি যেটা রয়েছে ভাষাতত্ত্ব। এবং পরের ওয়ার্ডটাও দেখো তোমাদের কিন্তু এটা গন্ডগোল হতে পারে। এখানে আমরা বিতে দেখছি সাইকোলজি, ঠিক ডিটাও আমাদের কনফিউশন করার মতো একটা ওয়ার্ড, সেটা আমাদের কি হচ্ছে সাইফিওলজি, ঠিক আছে, সাইফিওলজি, এটা
আমাদের কি হচ্ছে পিএসই, ঠিক আছে, পিএসই, PHOLOGY, সাইপিওলজি। এটি আমাদের গুরুত্বপূর্ণ বানান রয়েছে। তো এর উত্তরটা আমাদের কি হবে, এর মানেটা কি? আচ্ছা এখানে দেখো সেফোলজি, এটা ঠিক আছে, এই সেফোলজি আছে, তার মানে এর মানে হয়ে যাবে আমাদের কি, মানে ইলেকশন সংক্রান্ত বা ভোটিং প্যাটার্ন বা ভোটিং নিয়ে যে সমস্ত স্টাডি, ঠিক আছে, স্টাডি অফ ইলেকশন বা স্টাডি অফ ভোটিং সিস্টেম, এই সম্পর্কিত যে স্টাডি রয়েছে সেটাকে আমরা বলবো সেফোলজি। বানানটা অবশ্যই দেখে রাখবে। পরের প্রশ্ন রয়েছে অ্যান এক্সামিনেশন অফ এ বডি আফটার ডেথ, মানে মৃত্যুর পর যে মৃতদেহ পরীক্ষা করা হচ্ছে, তার মানে কি অ্যান এক্সামিনেশন অফ এ বডি আফটার দ্য ডেথ, ঠিক আছে, তার মৃতের পর আর কি যে পরীক্ষা করা হচ্ছে সেটাকে আমরা কী বলবো, পোস্টমর্টম। আর এটাও কিন্তু আমাদের পরীক্ষায় চলে আসে। অপশান নাম্বার আমাদের বিতে রয়েছে, দেখো অপশান নাম্বার বি পোস্টমর্টম যেটা রয়েছে, বানানটা দেখে রাখবে, POST, পোস্ট অর্থাৎ পরবর্তী, মার্টাম মৃত্যুর পরবর্তী, MORTEM, ঠিক আছে। তো এটাও আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী আমরা দেখব প্রশ্ন 22 নম্বর কোশ্চেন, এ পার্সন হু ফিডস অন হিউম্যান ফ্লেশ মানে মানুষের মাংস আর কি, এমন একজন ব্যক্তি যে মানুষের মাংস খায় তাকে আমরা কী বলবো? তো এমন একজন পার্সন যে মানুষের মাংস খায় তাকে আমরা বলবো ক্যানিবল, CANNIBAL, ক্যানিবল। এছাড়া আমাদের অপশান রয়েছে কার্নিভোর মানে কি, কার্নিভোর মানে হচ্ছে মাংসাশী প্রাণী, বাঘ, সিংহ যা কিছু হতে পারে। এবং এখানে পরবর্তী অপশানে রয়েছে নিউটস এর অর্থটা কি? নিউটস মানে হচ্ছে আসলে তোমাদের এটা হচ্ছে খোঁচা দেওয়া, ঠিক আছে, মানে কোনোই দিয়ে খোঁচা দেওয়া এরকম আর কি বোঝায় এটা। পরবর্তী রয়েছে অমনিভোর মানে কি, অমনিভোর বা অমনিভোরাস যেটা হচ্ছে যে সব কিছু খায়, ঠিক আছে, যে শাকাহারী আবার মাংসাশী দুটোই, ঠিক আছে, অমনিভোরাস সর্বভোগ যেমন মানুষ। পরের প্রশ্ন, ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, এমন একজন ব্যক্তি যে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে সে বিশ্বাস করে না, অর্থাৎ ঈশ্বরকে সে বিশ্বাস করে না, ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে সে বিশ্বাস করে না, তাকে আমরা এক কথায় কী বলবো? নাস্তিক। কিন্তু নাস্তিক এটাকে ইংরেজিতে কী বলবো? অ্যাথিস্ট, ATHEIST, অ্যাথিস্ট। অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে। কিন্তু যদি আমরা বলি আস্তিক, তার উল্টো অপোজিট বা অ্যান্টোনিম, সেটা হয়ে যাবে কি থিস্ট, THEIST, থিস্ট মানে হচ্ছে আস্তিক, যে ঈশ্বরে বিশ্বাসী তাকে আমরা বলবো থিস্ট। আর অ্যাথিস্ট মানে হচ্ছে সে নাস্তিক। এছাড়া আমাদের অন্য অপশান রয়েছে মনক মানে কি, একটু আগে যেমন বলছিলাম না তোমাদের নুনস বা এটাকে আমাদের হচ্ছে কি সন্ন্যাসী মানে মনক। নেক্সট আমাদের আছে প্রিস্ট মানে কি, প্রিস্ট মানে হচ্ছে পূজারী বা পুরোহিত। নেক্সট আছে বিলিভার মানে বিশ্বাসী, সেরকম কিছু নয় এটা। পরের প্রশ্ন, ওয়ান হু হ্যাজ লাভ ফর ম্যানকাইন্ড অথবা ওয়ান হু মেক্স অ্যান অ্যাক্টিভ এফোর্ট টু প্রমোট হিউম্যান ওয়েলফেয়ার, অর্থাৎ যিনি মানব জাতিকে ভালোবাসেন অথবা মানব কল্যাণের সক্রিয় প্রচেষ্টা চালান, সেই ধরনের ব্যক্তিকে আমরা কী বলবো? সেই ধরনের ব্যক্তিকে আমরা কিন্তু এক কথায় যেটা বলে দেবো সেটা হচ্ছে ফিলান্থ্রোপিস্ট। অপশান নাম্বার এ হয়ে যাবে ফিলান্থ্রোপিস্ট, যিনি সমগ্র মানব জাতিকে বা মানুষদের ভালোবাসে, সেটা হয়ে যাবে আমাদের ফিলান্থ্রোপিস্ট। আর যদি এর উল্টো বলা হয় অ্যান্টোনিম, সেটা হবে মিজানথ্রোপ, ঠিক আছে, যেমন এর আগে যেটা বলেছিলাম। এরপর অপশান নাম্বার বিতে আমরা কি দেখতে পাচ্ছি? অপশান নাম্বার বিতে হচ্ছে ফিলোসোফার মানে কি, দার্শনিক। এরপরে অটোক্র্যাট মানে কি, স্বৈরাচারী যে শাসকগণ রয়েছে না, স্বৈরাচারী, তো অটোক্র্যাট। পরবর্তী রয়েছে আমাদের কি প্যাট্রিয়ট মানে হচ্ছে একজন দেশপ্রেমিক, প্যাট্রিয়ট। পরের প্রশ্ন আছে, হান্ড্রেডস অফ পিপল ওয়ার রিমুভড ফ্রম এ প্লেস বাই দ্য গভর্নমেন্ট রিসেন্টলি ডিউ টু এ ওয়ার লাইক সিচুয়েশন, অর্থাৎ যুদ্ধকালীন পরিস্থিতির কারণে সম্প্রতি সরকার কর্তৃক শত শত মানুষকে একটি স্থান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল, অর্থাৎ তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছিল, রিমুভড ফ্রম এ প্লেস বাই গভর্নমেন্ট। তাহলে এটাকে আমরা কী বলবো এক কথায়? তো সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সেই সম্পর্কিত একদম সুইটেবল যে ওয়ার্ড এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে ইভ্যাকুয়েটেড মানে হচ্ছে সরিয়ে নিয়ে যাওয়া, ঠিক আছে, ইভ্যাকুয়েটেড মানে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে যাওয়া। পরবর্তী অপশানে আমাদের রয়েছে অ্যাসাসিনেটেড যেটা হচ্ছে সেটা এর মানে কি, এর মানে হচ্ছে কোনো একজন বিখ্যাত ব্যক্তি আছেন তাকে গুপ্ত হত্যা করা, ঠিক আছে, সেটাই হচ্ছে অ্যাসাসিনেটেড। পরবর্তী আছে টার্মিনেটেড মানে টার্মিনেট করে দেওয়া মানে কি, তাকে পদ থেকে বরখাস্ত করে দেওয়া, সরিয়ে দেওয়া, অ্যাবলিশ করা। এরপরে আছে কি ইনভেডেড মানে কি, মানে হচ্ছে এক জায়গায় মানে আক্রমণ করা আর কি বলা যেতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় আক্রমণ করা, ইনভেডেড, ঠিক আছে।
তো এই পর্যন্ত ছিল আমাদের 25টা কোশ্চেন এবং তার আমরা দেখলাম 4টে যে অপশান রয়েছে 4টে অপশানেরই কিন্তু আমরা তার মিনিংগুলো দেখে নিলাম। তার সিনোনিম হতে পারে, অ্যান্টোনিম হতে পারে বা স্পেলিং। তো গুরুত্বপূর্ণ সবই ছিল, ধরতে পারো এখানে 25x4 অর্থাৎ 100টাই কোশ্চেন কিন্তু তোমাদের হয়ে গেল, কারণ এখানে সিনোনিমগুলোও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ রয়েছে, যেগুলো আমাদের পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই ছিল, ঠিক আছে। তো ইংরেজি সম্পর্কিত কিন্তু আজকে আমাদের এটা প্রথম ক্লাস ছিল, যেটার প্লেলিস্ট আমরা প্রপারভাবে করে দেব। এর আগেও আমরা জিকে থেকে টোটাল 20টি প্র্যাকটিস সেট কমপ্লিট করেছি এবং তোমরা জানিয়েছো যে জিকে আর প্রয়োজন নেই এখন। সবথেকে বেশি ইম্পর্টেন্ট ম্যাথ, ইংলিশ এবং তোমাদের বেঙ্গলি। তো তোমাদের এখন ইংরেজি ক্লাস আজকে শুরু হলো। ম্যাথের কয়েকটি প্র্যাকটিস সেট হয়েছে অলরেডি, 6টি হয়তো, এবং পরবর্তী প্র্যাকটিস সেটগুলো পরপর আসতে থাকবে। বাংলাও খুব শীঘ্রই তোমরা এখানেই পাবে। প্র্যাকটিস সেট হিসাবে কিন্তু পরবর্তী ক্লাসগুলো আসতে থাকবে, ঠিক আছে। অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তোমাদের অন্য কোনো টপিক যদি প্রয়োজন হয়ে থাকে, সেটা কিন্তু অবশ্যই জানাবে। এবং আজকের ক্লাসের যে পিডিএফ সেটা তোমরা কোথায় পাবে? অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপটাই ডাউনলোড করে রাখবে, সেখানকার ফ্রি পিডিএফ সেকশানে কিন্তু পেয়ে যাবে। তো আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই সেটা জানাতে ভুলবে না, কারণ আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস ছিল, এটা ছিল আমাদের ভোকাবুলারি একটা পার্ট। তোমরা জানো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। ভোকাবুলারির মধ্যে কোন কোন পার্টগুলো রয়েছে আমি একবার তা বলে দিচ্ছি। দেখো, সিনোনিম আছে, সিনোনিম তোমাদের পড়তে হবে। সিনো, অ্যান্টো পড়তে হবে, অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতার্থক শব্দ এবং সমার্থক শব্দ। তার সাথে তোমাদের পড়তে হবে যে স্পেলিং বা বানান যেগুলো রয়েছে। তার সাথে আরেকটা রয়েছে আমাদের কি ইডিয়াম আছে, ইডিয়াম বা বাগধারা যেটা বলতে পারো বাংলায়, এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটা কিন্তু আজকে আমরা দেখলাম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তাছাড়া কিন্তু আরেকটাও রয়েছে হোমোনিম, যেটা হচ্ছে আমাদের একই শব্দের যে তোমাদের উচ্চারণগত দিক থেকে এক, কিন্তু তার মানেটা আলাদা, ঠিক আছে, সেটাই হচ্ছে হোমোনিম। তো এটা থেকেও আমাদের প্রশ্ন কিন্তু হতে পারে। শুধু এইটুকুই নয়, এর মধ্যে আরও আছে, ফ্রেজাল ভার্ব আছে, ফিক্সড প্রিপোজিশন আছে, আমাদের বিভিন্ন পার্টস অফ স্পিচ আছে ইংরেজিতে, এইগুলোও কিন্তু আমাদের দেখতে হবে। এই সম্পর্কিত সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালস তোমরা কিন্তু পেয়ে যাবে, খুব শীঘ্রই তোমাদের জানানো হবে। অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপটি ডাউনলোড করে রাখবে প্লে স্টোর থেকে, এবং অবশ্যই তোমরা সকলে টেলিগ্রামে যুক্ত থাকবে। আমি সমস্ত আপডেট টেলিগ্রামে কিন্তু জানিয়ে দেবো, যদিও এখানেও ইউটিউব চ্যানেলেও তোমাদেরকে জানানো হবে। আর এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো অবশ্যই ফলো করতে থাকো, এগুলো কিন্তু পরীক্ষার আগে পর্যন্ত চলতে থাকবে। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।